ধর্ষণ হত্যার শিকার রামিসার বাসায় গিয়ে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী। দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করার আশ্বাস। মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ। অপরাধের প্রমাণ লোপাট সহ 5 কারণে বাড়ছে নৃশংস হত্যাকাণ্ড। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে কৌশল বদলানোর প্রবণতা। বিচারে দীর্ঘসূত্রতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। বন্ধ কারখানা সচলে ঋণ সুবিধা দিতে চায় সরকার। 1200-র বেশি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। সুফল পেতে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত বন্টনের দাবি। এবং মাদারীপুরে মানব পাচারের মামলা করে উল্টো মামলার শিকার। গ্রেফতারে আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী পরিবার। খুঁজে পাওয়া যাচ্ছে না বাদীকেও। সকালের সময় সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করে বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সভা শেষে রাতে রামিসার বাসায় যান তিনি। সমবেদনা জানান শোক সন্তপ্ত পরিবারের প্রতি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান রোববারের মধ্যে শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দেওয়ার চেষ্টা করা হবে। ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান। নিহত রামিসার বাবা মা ও বোন সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। 19শে মে রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয় 7 বছরের শিশু রামিসাকে। পুরো দেশ জুড়ে ঝড় ওঠে প্রতিবাদের। ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান সব শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে রাত 10টার দিকে মিরপুরের 11 নম্বরের বি ব্লকের রামিসার বাসায় ছুটে যান সরকার প্রধান। স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী সহ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকও ছিলেন সরকার প্রধানের সঙ্গে। এ সময় নিহত রামিসার পরিবারকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অভিযুক্তের বিচার নিশ্চিতের আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাল্লাহ হবে, সেটা শীঘ্রই হবে। সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই। পরে গণমাধ্যমে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান রোববার বিকেলের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়ার চেষ্টা করা হবে। শিশু ধর্ষণ ও হত্যার মতো ঘটনায় আইন সংশোধনের বিষয়েও বর্তমান সরকার উদ্যোগ নেবে বলেও জানান তিনি। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো এবং তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সেজন্য আমরা চেষ্টা করব, যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়। সেজন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের জোর চেষ্টা থাকবে। আমরা এইরকম ঘৃণ্যতম অপরাধের শিশু ধর্ষণ এবং হত্যা অথবা শুধুমাত্র শিশু ধর্ষণ যাই হোক, এই সমস্ত অপরাধের ক্ষেত্রে যাতে খুব দ্রুততার সাথে এবং সংক্ষিপ্ত সময়ে চার্জশিট দেওয়া যায় এবং বিচার কার্য সম্পন্ন করা যায়, সেই জন্য যদি আইনে আরও কিছু পরিবর্তন আনতে হয়, ক্যাবিনেট মিটিংয়ে আমাদের এটা আলোচনা হয়েছে, যেখানে প্রয়োজনীয় সংশোধনের দরকার সেটা আমরা করব। এইভাবে আমরা দেশে এরকম ঘৃণ্যতম অপরাধের যাতে আর পুনরাবৃত্তি না হয়। প্রধানমন্ত্রী রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়া ও ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার পাশাপাশি তার পরিবারের জন্য নিরাপদ আশ্রয়ের প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন রামিসার বড় বোন তার সমস্ত পড়াশোনার খরচ এবং তার অন্যান্য আনুষঙ্গিক ব্যয় সবকিছু উনি বহন করবেন। ধর্ষণের পর নৃশংস হত্যার শিকার শিশু রামিসার পাশের ফ্ল্যাটের বাসিন্দা অভিযুক্ত সোহেল রানাকে মঙ্গলবারই নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে আদালতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন অভিযুক্ত সোহেল রানা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত পল্লবীর বিভিন্ন জায়গায় জড়ো হয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। দ্রুততম সময়ে বিচার নিশ্চিত না করলে বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার নৃশংসতার সাক্ষী রাজধানীর মিরপুর। এই ঘটনা ক্ষোভের জন্ম দিয়েছে সব শ্রেণী পেশার মানুষের মধ্যে। প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর থেকেই রাজধানীর পল্লবী, মিরপুর 10 নম্বর সহ বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী। বন্ধ করে দেয়া হয় কালশী রোড।
রাতে অবরোধ করা হয় মিরপুর 10। দ্রুততম সময়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। এখানে আমাদেরও বাচ্চা হতে পারতো, আপনারও বাচ্চা হতে পারতো, এটা কি আমরা মেনে নিতে পারতাম? আর কঠিন শাস্তি হোক। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্টটা করি, যাকে হত্যাকারীকে ধরা হয়েছে তাদের একটাই শাস্তি দেওয়া হোক, ফাঁসির সাজা দিতে হবে। নৃশংসতায় নিহত রামিসাদের বাসার সামনেও জড়ো হন বিক্ষুব্ধ এলাকাবাসী। রামিসাকে ধর্ষণ ও হত্যায় জড়িত ব্যক্তির শাস্তি নিশ্চিতের দাবিতে শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন স্থানীয়রা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। অপরাধের প্রমাণ লোপাট, তাৎক্ষণিক আতঙ্ক, চরম ক্ষোভসহ 5 কারণে বাড়ছে নৃশংস হত্যাকাণ্ড, এমন পর্যবেক্ষণ মনোবিজ্ঞানীদের। বারবার এমন ঘটনার পেছনে বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতাই অন্যতম কারণ বলছেন সমাজ ও অপরাধ বিজ্ঞানীরা। পুলিশের ভাষ্য, হত্যাকাণ্ডের ধরন বিবেচনায় নিয়ে গভীরভাবে অনুসন্ধান করা হচ্ছে। বুলবুল রেজার রিপোর্ট। শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজপথ, পাড়া মহল্লা, সর্বত্রই প্রতিবাদের ঝড়। শিশু রামিসার নির্মম ও পৈশাচিক হত্যাকাণ্ডে ফুঁসছে গোটা দেশ। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ঝরছে অনলাইন অফলাইনে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উপচে পড়ছে নেটিজেনদের ক্ষোভ। কারো প্রত্যাশা দ্রুততম সময়ে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি। আবার এই ঘটনাও আর 10টি ঘটনার মতো হারিয়ে যাওয়ার শঙ্কায় হতাশ অনেকেই। গত 2 সপ্তাহে রাজধানীতে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে পল্লবীর শিশু রামিসা হত্যা এবং মুগদার প্রবাসী হত্যাকাণ্ড। 19 মে রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়, পরে মরদেহ কয়েক টুকরো করা হয়। 17 মে সৌদি প্রবাসী মোকাররমকে ঘুমের ওষুধ খাইয়ে নৃশংসভাবে হত্যা করেন পরকীয়া জড়ানো প্রেমিকা, পরে মরদেহ 8 টুকরো করা হয়। শরীয়তপুরে জিয়াউদ্দিন সর্দার নামের এক ব্যক্তিকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে নদী ও ডোবায় ফেলে দেয় তার স্ত্রী। পুলিশ বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে ধরন বদলাচ্ছে অপরাধীরা। সময়ের প্রয়োজনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আসছে, সময়ের প্রয়োজনে নৌ পুলিশ আসছে, সময়ের প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশ আসছে। যখনই যে সমস্যাটা আসতেছে, যেটা বেশি করে হচ্ছে, ওইটার আলোকে আমাকে এক্সপার্ট লোক গড়ে তুলতে হবে। মনোবিজ্ঞান ও অপরাধ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে খুনিদের এমন হিংস্রতা ও মরদেহ বিকৃত করার পেছনে 5টি কারণের কথা বলা হচ্ছে। এগুলো হচ্ছে অপরাধের প্রমাণ লোপাট, তাৎক্ষণিক আতঙ্ক, চরম ক্ষোভ, প্রতিশোধ ও ওভারকিল, সহানুভূতির অভাব এবং মিডিয়া ও প্রযুক্তির নেতিবাচক প্রভাব। প্ল্যান করার সময় আসলে এটাকে ইনক্লুড করে যে পরবর্তীতে তারা লাশ নিয়ে কী করবে। আরেকটা হচ্ছে যে অতিরিক্ত ক্ষোভ, যে ব্যক্তিটাকে সে হত্যা করলো তার উপর একটা ক্ষোভ তার আগে থেকে ছিল। এখন হত্যা করার পরে যেহেতু লাশটার রেজিস্ট্যান্স করতে পারবে না বা কোনো বাধা দিতে পারবে না, তাই লাশের উপরে সে ঝাঁপিয়ে পড়ে। বিশেষজ্ঞদের ভাষ্য, এসব ক্ষেত্রে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার সুযোগ নিচ্ছে পেশাদার অপরাধীরা। বিচারটা যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান না করা যাবে ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত এই ধরনের অপরাধগুলো আপনি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না। সামাজিক ও নৈতিক অবক্ষয়, চরম ব্যক্তিকেন্দ্রিক মানসিকতাকেও এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। ব্যক্তির মধ্যে আসলে এমন একটা মন মানসিকতা এবং হিংস্রতা কাজ করে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। 10 বছর পর আবারও আলোচনায় কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যা। সাবেক ওয়ারেন্ট অফিসার হাজিজুর রহমানকে গ্রেফতারের পর গতি পেয়েছে মামলার তদন্ত। তনুর পোশাক থেকে সংগ্রহ করা 4 পুরুষের নমুনার সঙ্গে তার ডিএনএ পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। পিবিআই বলছে, ঘটনায় সন্দেহভাজন সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান, সৈনিক শাহিন আলম ও জাহিদুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি তনুর বাবার। মাসুদুর রহমানের রিপোর্ট। 2016 সালের 20 মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসে টিউশনি করাতে গিয়ে আর বাসায় ফেরেননি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। অনেক খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের জঙ্গলে তনুর লাশ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। পরদিন তার বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। সেনানিবাসের মধ্যে এমন ঘটনা সারা দেশে আলোড়ন তুললেও অজানা কারণে কেউ কুলকিনারা করতে পারেনি। এমনকি 2 দফা ময়নাতদন্ত প্রতিবেদনেও তরুণ মৃত্যুর কারণ খুঁজে না পাওয়ার দাবি করা হয়। প্রথমে থানা পুলিশ, পরে ডিবি, সিআইডির পর 2020 সাল থেকে মামলাটি তদন্ত করছে পিবিআই।
এই হত্যাকাণ্ডের শেষ ভরসা ছিল ডিএনএ রিপোর্ট। তনুর পোশাক থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষায় 4 পুরুষের অস্তিত্ব পাওয়া যায়। 2024 সালের সেপ্টেম্বরে নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগের পর এ নিয়ে কাজ শুরু করেন। তদন্তে সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান, সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান, সৈনিক শাহিন আলম ও জাহিদুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে শুরু হয় অভিযান। 4 জন পুরুষ ব্যক্তির সম্পূর্ণ ডিএনএ প্রোফাইল ওইখানে পাওয়া গেছে। সাসপেক্টেড আছে জাহিদুজ্জামান আর শাহিন আলম, তাদেরকেও পুলিশ খুঁজছে। গত 21 এপ্রিল এই মামলায় প্রথম সফলতা আসে। জড়িত সন্দেহে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয় সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে। তনুর সঙ্গে হাফিজের নিয়মিত যোগাযোগ ছিল। বিভিন্ন কনসার্টে হাফিজই তাকে নিয়ে যেত। হাফিজের আয়োজিত সবশেষ কনসার্টে তনু উপস্থিত ছিলেন না। এই ক্ষোভ থেকে হাফিজ ঘটনায় জড়িত কিনা খতিয়ে দেখছে পিবিআই। রিমান্ডে সে বিভিন্ন সময় এক এক ধরনের কথাবার্তা বলছে। গুরুত্বপূর্ণ কথাগুলি পুলিশ পিবিআই এগুলি তদন্ত করে দেখতেছে। আশা করা যায় খুব সহসায় বাকি যারা জড়িত তাদেরকেও ইনভেস্টিগেশন অফিসার বের করে করতে পারবে। এদিকে তনুর পোশাকের নমুনার সঙ্গে গ্রেফতার হাফিজের ডিএনএ ম্যাচিং করা হচ্ছে। এজন্য ঢাকায় সিআইডির ফরেনসিক ল্যাবে হাফিজের নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে এ মামলায় বড় অগ্রগতি হবে বলে আশা তদন্তকারীদের। এ ঘটনায় জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনার দাবি তরুণের বাবার। আল্লাহ বিচার করবো, তারা আমার মেয়েরা মারছে, আল্লাহ সহ্য করবো না, এগুলা একদিন ধরা পড়বই, আমি তোদের ফাঁসি চাই। অপরাধ বিশ্লেষক বলছেন 10 বছর পার হলেও এবার সুযোগ এসেছে তনু হত্যাকারীদের বিচারের মুখোমুখি করার। অভিযুক্ত ব্যক্তির পেশাগত পরিচয় কিংবা কোনো রাজনৈতিক পরিচয়, প্রভাব বিস্তারের ক্ষমতা, যত ক্ষমতা এবং পরিচয় থাকুক না কেন, তিনি যে অভিযুক্ত, যে অপরাধ করেছে, সে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তনুর বিচার করা গেলে যত প্রভাবশালী হোক, এমন অপরাধ করতে ভবিষ্যতে অপরাধীরা ভয় পাবে বলে মত বিশ্লেষকের। অপরাধ করে যে পার পাওয়া যায় না, সেটি আবারও প্রমাণিত হতে যাচ্ছে। কুমিল্লার আলোচিত কলেজ শিক্ষার্থী তনু হত্যা মামলার 10 বছর পর প্রথমবারের মতো কোনো আসামি গ্রেফতারের মাধ্যমে আবারও আলোচনায় এই হত্যা। ভুক্তভোগীদের দাবি এবার হয়তোবা এই মামলার আলোর মুখ দেখবে। তবে আসলেই কি আলোর মুখ দেখবে নাকি পড়ে থাকবে ডিপ ফ্রিজে, সেটি সময় বলে দেবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্বোধন করতে কাল ময়মনসিংহে ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি কানহর এলাকায় ধরার খালের পুনর্খনন কাজও উদ্বোধন করবেন তিনি। সরকার প্রধানের সফর ঘিরে এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। গগন পণ্ডিতের ক্যামেরায় উবাইদুল হকের রিপোর্ট। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায় কেটেছে ময়মনসিংহের ত্রিশালে। ভারতের আসানসোল থেকে 1914 সালে নজরুলকে ত্রিশালের কাজীর সিমলায় নিয়ে আসেন কাজী রফিজুল্লাহ দারোগা। এরপর নামাপাড়া গ্রামের বিচ্যুতিয়া ব্যাপারী বাড়িতে জায়গির থেকে দরিরামপুর স্কুলে পড়াশোনা, গ্রাম বাংলার জনজীবন আর লোকসংস্কৃতির স্পর্শ। ত্রিশালে গড়ে উঠেছিল ভবিষ্যৎ বিদ্রোহী কবির মনন। জাতীয় কবির স্মৃতিকে ঘিরেই ত্রিশালে 2 দশক পর আবারও জাতীয় পর্যায়ে আয়োজন করা হয়েছে নজরুল জয়ন্তী। কবির 127তম জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করতে শনিবার ত্রিশাল সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের আগমন ঘিরে উৎসবের আবহ পুরো জনপদে। অনুষ্ঠানস্থল, কবির স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান ও আশপাশের সড়ক সংস্কার এবং সাজসজ্জার কাজ প্রায় শেষ। স্থাপন করা হয়েছে বেশ কয়েকটি এলইডি জায়ান্ট স্ক্রিন। এছাড়াও সফরে ত্রিশালের কানহর এলাকায় ধরার খাল পুনঃখনন কাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নজরুল জয়ন্তী এটা আমাদের ত্রিশালবাসীর জন্য একটা আবেগের জায়গা। ছোটবেলা থেকে সবার ছোটবেলা থেকে আসতেছে এখানে, এখনো বড় হয়ে গেছে, এখনো আসতেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে এবারের পুরো মেলা বা এই জয়ন্তীটা সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে। ওনার আগমনকে কেন্দ্র করে এই ত্রিশালের অনেক কিছু উন্নতি হবে, অনেক কিছু। এই খাল পুনঃখনন করলে আমাদের এলাকার অনেক উন্নতি হবে। নেতাকর্মী তো বটেই, সাধারণ মানুষ কিংবা নজরুল প্রেমী যারা মানুষ, শিল্পী, সাহিত্যিক যারা আছেন, তাদের মধ্যে একটা অনুপ্রেরণা বা একটা উচ্ছ্বাস কাজ করছে। প্রশাসন জানিয়েছে আয়োজন সফল করতে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। আর প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমরা এই আয়োজনকে সুষ্ঠু এবং নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সকল
দপ্তর মিলে কাজ করে যাচ্ছে। প্রত্যেকটা ভেন্যুতে, প্রত্যেকটা রুপটপে আমাদের পোশাকে পুলিশের সাথে সাথে সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা পুলিশ আমাদের নিয়োজিত থাকবে। কোনো ধরনের কোনো সিকিউরিটি থ্রেট নেই। নজরুল জয়ন্তী ও খাল খনন কর্মসূচি ছাড়াও ময়মনসিংহ জেলা উত্তর, দক্ষিণ এবং মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বন্ধ কারখানা সচল করতে বিশেষ ঋণ সুবিধা দিতে চায় সরকার। অর্থায়ন নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। তবে এর সুফল পেতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ মুক্ত ঋণ বন্টনের দাবি ব্যবসায়ীদের। ঋণ জালিয়াতি বা অর্থ পাচারের সঙ্গে জড়িতরা যেন সুবিধা না পায় সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্ট। প্রধানমন্ত্রী পদের কর্তব্য কঠিন এক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেই রাষ্ট্র ক্ষমতায় আসা বিএনপির অন্যতম নির্বাচনী ইশতেহার ছিল ১.৫ বছরের মধ্যেই সৃষ্টি করা হবে ১ কোটি কর্মসংস্থান। এরই ধারাবাহিকতায় দায়িত্ব নেয়ার প্রায় ৩ মাসের মাথায় বন্ধ কারখানা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ১২০০-র বেশি বন্ধ কারখানাকে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। ৩ খাতে ভাগ করে বড় শিল্পে ২০,০০০, CSME-তে 10 এবং কৃষি খাতে 10,০০০ কোটি সহ মোট ৪০,০০০ কোটি টাকার প্যাকেজ দেয়া হবে। চলতি মূলধন ঋণ হিসেবে পাওয়া এসব অর্থ পরিশোধ করতে উদ্যোক্তাদের সময় বেঁধে দেওয়া হবে ১ থেকে ১.৫ বছর। এর মাধ্যমে পুনরায় উৎপাদনে যেতে পারবেন কারখানা মালিকরা। সচল হবে ক্যাপিটাল মেশিনারি। ম্যাটেরিয়ালস অ্যারেঞ্জমেন্ট যদি আমরা সঠিক সময়ে আনতে পারি, প্রাইস ইনক্রিজিং সিচুয়েশন না থাকে, তাহলে আমরা আসলে আমাদের যে এক্সপোর্ট যে টার্নওভারের যে আমাদের চিন্তা ভাবনাটা ছিল লাস্ট ইয়ার থেকে এই জায়গায় কিছু হলেও আমরা 2-3-4 বিলিয়ন ডলার আমরা পারবো। টাকা দিলেই একটা ফ্যাক্টরি চালাতে পারবেন এমন না, মার্কেটিং স্ট্রেংথ থাকতে হবে। আপনার ফ্যাক্টরি যে শ্রমিক পরিচালনা করা সেই দক্ষতাটা থাকতে হবে। অ্যাসেট লায়াবিলিটি একটা জায়গায় যে ম্যাচ করতে হবে। এরই মধ্যে এই ঋণের সুষ্ঠু বন্টন নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের ঋণ সুবিধা যেন বেহাত কিংবা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে ধুঁকতে থাকা কারখানায় অগ্রাধিকার দেওয়ার তাগিদ তাদের। ব্যাক টু ব্যাক লিমিট নাই, সে ফ্রি অফ কস্ট গুডস আনতে চায়, কিন্তু এনবিআরের কিছু জটিলতা আছে। নন বন্ডেড ফ্যাক্টরি বন্ডেড থেকে র মেটেরিয়াল আনতে পারে না। এইসব পলিসি সাপোর্ট দিলে এই ফ্যাক্টরিগুলো সামনের দিকে চলে আসবে। এই ফান্ডটা দিতে হবে যারা ফ্যাক্টরি চালাতে সক্ষম। আমরা নতুন করে জনগণের টাকা আবার ড্রেনেজ হোক, এটা আমরা চাই না। ভঙ্গুর অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি সহায়তা যেন সুযোগ সন্ধানী বা ইচ্ছাকৃত খেলাপিদের পকেটে না যায় সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যখনই সরকার কোনো একটা অর্থ সংস্থানের ব্যবস্থা করে বা বাংলাদেশ ব্যাংক কোনো একটা হয়তো ফান্ড তৈরি করে, তখনই কিন্তু এর সুবিধাগুলো যারা ক্ষমতা বলয়ের কাছাকাছি থাকে তারা কিন্তু নিয়ে নেয়। কোন কারখানাগুলো আসলেই প্রোডাক্টিভ, তো সেগুলোকে চিহ্নিত করতে হবে, করে এই বন্ধ কারখানাগুলো চালুর ক্ষেত্রে আসলে এই উদ্যোগ নিতে হবে। বিশেষ করে রপ্তানিমুখী যে সমস্ত কারখানাগুলো আছে, তো সেগুলোর উপরে বেশি নজর দিতে হবে। তবে ঋণ কর্মসূচির আওতায় পুনঃ অর্থায়ন তহবিল নিরুৎসাহিত করে আসছে IMF, যার অংশ হিসাবে রপ্তানি উন্নয়ন তহবিল EDF-এর আকার 7 বিলিয়ন থেকে কমিয়ে করা হয়েছে 2 বিলিয়ন ডলার। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সকালের সময়। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। মাদারীপুরে দালালদের বিরুদ্ধে মানব পাচার মামলা করায় উল্টো মামলার আসামি এক বৃদ্ধার পরিবার। গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন তারা। জীবিত ব্যক্তিদের মৃত দেখিয়ে ভুয়া ভাগ্নে বানিয়ে মামলা করে দালাল চক্র। সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। সঞ্জয় কর্মকর, অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকার 53 বছরের বৃদ্ধা করিমন নেসা ছেলেকে ইতালি পাঠাতে গিয়ে 45 লাখ টাকা খুইয়ে এখন নিঃস্ব তিনি। পরে জাজিরাকান্দি এলাকার দালাল সোনামিয়া ঘরামি সহ 8 জনের নামে মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। বিষয়টি জানতে পেরে দালাল সোনামিয়ার শালিকা ময়না বেগমকে বাদী করে ভুক্তভোগী করিমন, তার স্বামী ও 2 ছেলেকে আসামি করে উল্টো মানব পাচার মামলা করেন সোনামিয়া। যেখানে মানব পাচার চক্রের সদস্যরা জেলে থাকার কথা, সেখানে এখন গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছাড়া ভুক্তভোগী করিমন নেসা ও তার পরিবার। ওর নামে মামলা দিছি, ও কি আছে উল্টা ফিলে আমার নামে মামলা দিছে এই ওর লোকজন কাছাইয়া, কিন্তু ওই ময়নারও চিনি না, যেই পোলাটা কেস দিছে সেই পোলারও আমি চিনি না, হেরাও আমাকে চেনে না।
ও আমারে হ্যাঁ বাদ দিবে নাই, তার আসামি দিছে, ওখানে এটার সুস্থ বিচার চাই আমি। এদিকে ময়না বেগমের মামলায় বলা হয় তার বোন রহিমা ও বোনের স্বামী মুসলিম আকন মারা যাওয়ার পর ভাগ্নে আলামিনকে লালন পালন করেন তিনি। আলামিনকে ইতালি নেয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে আটকে রেখেছে দালাল চক্র, হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। 6 মাস ধরে কোনো খোঁজ নেই তার। মামলার নথির সূত্র ধরে অনুসন্ধান চালায় সময় সংবাদ। কথা হয় পূর্ব সিলারচরের বাসিন্দা আলামিনের মৃত নয় জীবিত মা বাবার সঙ্গে। জানান ময়না নামে কাউকে চিনেন না তারা, চান দালাল ও প্রতারক চক্রের শাস্তি। অভিযোগ আপনার যদি সত্য হয় তো আমি বিচার চাই। ময়না নামের আমার বাবার কোনো শালি বা আমার কোনো খালা নেই, ঠিক আছে, এটা সম্পূর্ণ মিথ্যা। তো এই ময়নার যে মামলা করেছে এটা আমার বিচার চাই। আমার এই বাইশ বেড়া এগো যে আসামি করছে এগো মাধ্যমে যায়ও নাই, এগো চেনও না। এদিকে ভুয়া মামলার বাদী ময়না বেগমের বাড়িতে গিয়ে ঘর তালাবদ্ধ পাওয়া যায়। প্রতিবেশীরা জানান স্বামী ইসমাইল শিকদার ঢাকায় রিক্সা চালান। বছরে 2-1 বার ময়না গ্রামের বাড়িতে আসেন। কতদিন ধরে মানুষ নাই লিবিয়া দিয়া? মানুষ না তো মানে 1 বছর হইব না, 1 বছরের বেশি। কয় ইটালি নিমু, ইটালি নিতে না হনে নিয়া এই যে 8 মাস হয় মোট পোলা নিছে। ময়নার কোনো বুই তো সিলাসার বিয়ে দেয়নি, আর হ্যার ভাগ্নে যে নাম আছে আমরা কোনোদিন শুনি নাই, এই প্রথমে শুনলাম যে ময়নার ভাগ্নের নাম আলামিন। পুলিশ বলছে ন্যায় বিচারের স্বার্থে নেওয়া হবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা। কাউন্টার মামলা হয়েছে, আমরা 2টি মামলার সুষ্ঠু তদন্ত করব। ভুক্তভোগী যিনি আছেন তাকে অবশ্যই আমরা ন্যায় বিচারের তদন্ত করে তাকে ন্যায় বিচার সুনিশ্চিত করার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ভুক্তভোগী করিমনের মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি কোনো আসামি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। নারায়ণগঞ্জে গত 2.5 বছরে 37টি ডাকাতির ঘটনা ঘটেছে। নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের পাশাপাশি হামলার শিকার হয়েছেন ভুক্তভোগীরা। এসব ঘটনায় এখন পর্যন্ত 164 জন গ্রেফতার হলেও জনমনে আতঙ্ক বিরাজ করছে। পুলিশের দাবি ডাকাতি রোধে নিয়মিত অভিযান সহ নানা তৎপরতা চলছে। আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্ট। গত 13 এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলার নয়ামাটি এলাকায় ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাত দল। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুট করা হয় নগদ অর্থ ও স্বর্ণালংকার। গত 2.5 বছরে নারায়ণগঞ্জে 37টি ডাকাতির ঘটনা ঘটেছে। মালামাল লুটের পাশাপাশি মারধর করা হয় বাড়ির লোকজনকে। ডাকাতদের হাত থেকে রেহাই পাচ্ছেন না নারীরাও। শুধু বাসাবাড়ি নয়, দিনে রাতে লুট হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মহাসড়কের যানবাহনেও। আমি দেখা ডরে দৌড় দিছি, এমুরা আর নানা এমুরই আসছিল, আর সে এমুরই ধরছে। এমুরালা কি হয়েছে আমি কিছুই দেখিনি। অস্ত্র শস্ত্র সহ 5-6 জন মতো একটা ডাকাত দল ঢুকে আমার দোতলা কিচেন রুমে গ্রিল ভেঙে ঢুকে অস্ত্র শস্ত্র নিয়ে আইসা আমার এখানে হামলা চালাইছে। পিস্তল ঠেকাইয়া আমাদেরকে হ্যান্ডকাপ পরে গাড়িতে উঠাইছে, উঠাই আমাদের চোখ বাঁধছে, হাত বাঁধছে, আমাদেরকে অনেক মারধর করছে। প্রতিটি উপজেলাতেই ডাকাত চক্রের শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। এমন ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। অপরাধ দমনে প্রশাসনকে আরো কঠোর হওয়ার দাবি এলাকাবাসীর। একটা বাসায় আসলে ডাকাতি করে সেটা তো যেমন তেমন একটা মানুষের জান পর্যন্ত তারা নিয়ে নেয়। মহামারীর রূপ ধারণ করছে ডাকাত আর চুরি ডাকাতির যন্ত্রণায়। ডাকাতি রোধে নিয়মিত অভিযানের পাশাপাশি নানা তৎপরতা চলছে জানিয়ে জনগণকেও সচেতন হওয়ার আহ্বান পুলিশের। জেলা পুলিশ সুপার স্যারের নেতৃত্বে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে। পুলিশের তথ্য মতে 2024 সালের জানুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত জেলায় ডাকাতির ঘটনায় 37টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ডাকাত দলের 168 সদস্যকে। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ঈদুল আজহার ছুটি কাটাতে গ্রামে ফিরতে শুরু করেছেন নগরবাসী। সেই খবর জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে।
ঈদুল আজহাকে কেন্দ্র করে নারী টানে আজ থেকেই অনেকে বাড়ি ফেরা শুরু করেছেন। যদিও সরকার নির্ধারিত 25 তারিখ সোমবার থেকে ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার কথা, কিন্তু যারা রোববারের ছুটি ব্যবস্থা করতে পারছেন তাদের মধ্যে অনেকেই দেখতে পাচ্ছি যে তারা আজ থেকেই তারা ছুটিতে চলে যাচ্ছেন। যদিও এখন কমলাপুর রেল স্টেশনে তেমন একটা যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে না, কিন্তু যেই যাত্রী ভোগান্তি অর্থাৎ ট্রেনের যে শিডিউল বিপর্যয়, সেই শিডিউল বিপর্যয় সকাল থেকেই আমরা এসে যেটা জানতে পেরেছি, সকাল থেকে সেই শিডিউল বিপর্যয় চলছে। অর্থাৎ সকাল 6টায়, ভোর 6টায় যে ধূমকেতু এক্সপ্রেস ছাড়ার কথা ছিল, সেই ধূমকেতু এক্সপ্রেস ঠিক 8টা 20 মিনিটে কিছুক্ষণ আগে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে। অর্থাৎ 2 ঘন্টা 20 মিনিটের শিডিউল বিপর্যয় ছিল ট্রেনটির। এবং একই সাথে 8টা 30 মিনিটে যে বুড়িমারি এক্সপ্রেস ছাড়ার কথা, সেই বুড়িমারি এক্সপ্রেস কিছুক্ষণ আগে প্ল্যাটফর্মে এসে প্ল্যাটফর্মে দাঁড় করানো হয়েছে। অর্থাৎ এই ট্রেনটিও ধারণা করা হচ্ছে যে 1.5 থেকে 2 ঘন্টা এরও শিডিউল বিপর্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং অন্যান্য যেই ট্রেনগুলো রয়েছে, অর্থাৎ রংপুর এক্সপ্রেস ঠিক 9টার দিকে ছাড়ার কথা, সেই ট্রেনগুলো এখন পর্যন্ত আমরা প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি না। তো এই ঈদযাত্রার এখনও চাপ শুরু হওয়ার আগেই যে ট্রেনের শিডিউল বিপর্যয়, এতে অনেক যাত্রীরাই হচ্ছে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। এবং তবে যেহেতু এখন পর্যন্ত সেইভাবে ঈদের এখনও চাপ সৃষ্টি হয় নাই, সেই জন্য আমরা এখন পর্যন্ত যে প্রত্যেকবার যে চিরচেনা যে রূপ, যে ঝুঁকি নিয়ে যে ট্রেনে ওঠে, সেই চিত্র এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তো কমলাপুর রেল স্টেশন থেকে ঈদযাত্রার এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গায় ফ্লাইওভারের নির্মাণ কাজে যানবাহনের গতি কমেছে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদ মৌসুমে যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি পশুবাহী গাড়ি বেড়ে যাওয়ায় দীর্ঘ এলাকায় যানজটের আশঙ্কা আছে। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানায় পুলিশ। কাদির তালুকদারের পাঠানো তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে গাড়ির চাপ বাড়ে। মহাসড়কটির গাজীপুরের ভোগড়া থেকে এলেঙ্গা পর্যন্ত যানবাহনগুলো স্বাভাবিক গতিতেই চলাচল করতে পারবে, কিন্তু এলেঙ্গায় বিশাল জায়গা জুড়ে ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে। মহাসড়কে নির্মাণ কাজ চলায় যানবাহনের গতি কমে যাচ্ছে। ঈদ মৌসুমে যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি পশুবাহী গাড়ি বেড়ে যাওয়ায় দীর্ঘ এলাকায় যানজটের আশঙ্কা চালক ও যাত্রীদের। পাশাপাশি অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ির কারণে যাত্রীদের ভোগান্তি ও দুর্ঘটনা বেড়ে যায়। এক পাশ বন্ধ, এক পাশ চলতেছে, রাস্তাটা চিকুন, যার কারণে জাম বেশি হতে পারে। যমুনা সেতু যখন গাড়ি বেশি চাপ হয় তখন তো মনে করেন যে জাম থাকবেই। ইস্কা ভ্যান, অটো, মোটরসাইকেল এলে উল্টো মুখে আসাতে জামগুলো লেগে যায়। যে রোডের গাড়ি সে রোডেই চললে তাহলে হয়তো জাম হতো না। তবে প্রকল্পের চলমান কাজের কারণে যানজট হবে না বলে আশ্বস্ত করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানায় পুলিশ। আমাদের কাজের কারণে কোনো ধরনের কোনো বিঘ্ন ঘটবে না। তার কারণ হলো আমরা এলেঙ্গা ফ্লাইওভারের উভয় পাশে 4 লেন রাস্তা আমরা ক্লিয়ার রেখেছি। আমাদের যে 65 কিলোমিটার হাইওয়ে রয়েছে, এর মধ্যে আমাদের প্রায় 60টা পয়েন্টে আমরা পিকেট ডিউটি রয়েছে। হোন্ডা মোবাইল থাকবে 30টা, এবং এই 65 কিলোমিটারকে আমরা 5টা সেক্টরে ভাগ করেছি। পালাক্রমে 24 ঘন্টায় তারা ডিউটি করবে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন 10 থেকে 15,000 যানবাহন পারাপার হলেও ঈদে এর চাপ বেড়ে যায় 3 থেকে 4 গুণ। সময় সংবাদ, টাঙ্গাইল। উত্তরবঙ্গের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে খুলে দেওয়া হয়েছে নির্মাণাধীন হাটি কুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া রংপুরগামী লেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জের হাটি কুমরুল মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিঙ্কু কুটু। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। উত্তরবঙ্গগামী মানুষের এবারের ঈদযাত্রা স্বস্তির করতে সিরাজগঞ্জে যে গুরুত্বপূর্ণ হাটি কুমরুল গোল চত্বর রয়েছে, সেইখানে যে নির্মাণাধীন ইন্টারচেঞ্জটি রয়েছে, সেটি কিন্তু যে বগুড়া এবং রংপুর যে লেন, সেটি কিন্তু লেনটি খুলে দেওয়া হয়েছে, যে কারণে অনেকটা স্বস্তির মিলবে এবারের ঈদযাত্রা। সেটি আসলে বলছিলেন এই প্রকল্প সংশ্লিষ্ট। আমরা যেটি দেখছি যে এই যে মহাসড়কটি রয়েছে, অর্থাৎ যমুনা সেতু পশ্চিম সংযোগ হয়ে যারা উত্তরের পথে যায়, তারা যে প্রতি বছরই যে যানজটের ভোগান্তি পথে হাটি কুমরুল মোড়ে, সেই মোড়ে যে ইন্টারচেঞ্জটি হচ্ছে, সেইখানে
যে ঢাকা থেকে যদি বলি যে রংপুরগামী বা বগুড়াগামী যে লেনটি রয়েছে সেই লেনটিতে কিন্তু আসলে যে খুলে দেওয়া হয়েছে গতকাল, এবং তারপর থেকে কিন্তু লেনে দিয়েই কিন্তু আসলে এই পথে অর্থাৎ উত্তরবঙ্গের যে 8 জেলা রয়েছে সেই 8 জেলার মানুষ কিন্তু আসলে যাচ্ছে, অর্থাৎ বগুড়া রংপুর লেনে যে 8 জেলার যাত্রীবাহী যানবাহনগুলো তারা কিন্তু সেই পথে যাচ্ছে। এতে এই সড়ক অর্থাৎ এই সড়কের যে 60 ভাগ 60 থেকে 65 ভাগ আমাদের হাইওয়ে পুলিশ যেটি তথ্য জানিয়েছে যে 60 থেকে 65 ভাগ যানবাহন কিন্তু এই রংপুরগামী লেনে চলে, যে কারণে এই লেনটি খুলে দেয় কিন্তু এইবারের এই ঈদযাত্রায় অনেকটা সুফল মিলবে। তাছাড়া আমরা যে দেখছি যে ঈদযাত্রায় অনেকে আগেভাগে বাড়ি ফিরছে, অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু যানবাহনের চাপ কিছুটা হলে বেড়েছে। সেই সাথে উত্তরবঙ্গ থেকে বিভিন্ন পশুবাহী গাড়ি কিন্তু আসলে রাজধানীর দিকে যাচ্ছে। এছাড়া এই যে মহাসড়কের যে অতিরিক্ত চাপ সেটি নিয়ন্ত্রণে কিন্তু আসলে জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশ এবং এই যে ইন্টারচেঞ্জ কর্তৃপক্ষ তারাও কিন্তু আসলে কাজ করছে। তারা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু আসলে এই যে যানবাহনের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণে আসলে কাজ করছে। পাশাপাশি যদি বলি যে এই যে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গের যারা মানুষ ঈদযাত্রা যাবে, অর্থাৎ যদি বলি যে পাবনাগামী যে লেনটি রয়েছে সেটি কিন্তু আগে থেকে খোলা ছিল, রাজশাহী লেন সেটি খোলার যে এবং যে রংপুরগামী যে লেন এই লেনটি খোলার আসলে গতকাল থেকে খুলে দিয়েছে, এবং কর্তৃপক্ষ যেটি বলছে যে এবারের ঈদযাত্রায় অন্যান্য বারের যে ভোগান্তি সেটি কিন্তু থাকবে না, কারণ এই পথের যারা যানবাহনগুলো যায় তার 60 ভাগ কিন্তু এই লেনটি দিয়ে যায়, যে কারণে এইবারে তারা অনেকটা স্বস্তি নিয়ে আসলে উত্তরবঙ্গের মানুষ ঈদযাত্রায় বাড়ি ফিরতে পারবে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে মহাসড়কের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে। কৃষকের উৎপাদিত সবজি কয়েক হাত ঘুরেই দাম বেড়ে যাচ্ছে কয়েক গুণ, আর সে পণ্য রাজধানীতে এলে দাম হয় আকাশচুম্বী। কৃষক টেনে টুটে লাভের মুখ দেখলেও মধ্যস্বত্বভোগীরাই হন বেশি লাভবান। উৎপাদন থেকে সবজির কৃষকের মূল্য, এরপর পাইকার ও বিভিন্ন জেলার খুচরা বাজারের খবর জানাচ্ছেন রিপোর্টাররা। জেলার অন্যতম সবজি পটল। কৃষি বিভাগ বলছে জেলায় প্রায় 1000 হেক্টর জমিতে পটলের আবাদ করা হয়েছে। স্থানীয় চাষিরা বলছেন প্রতি বিঘা জমিতে পটল উৎপাদনে খরচ হয় প্রায় 55 থেকে 60 হাজার টাকা। চাষিরা বলছেন প্রতি কেজি পটল বর্তমান বাজারে পাইকারি আড়তে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা। অন্যদিকে ক্রেতাদের খুচরা বাজারে কিনতে হচ্ছে 50 থেকে 55 টাকায়। স্থানীয় চাহিদা মিটিয়ে বগুড়া সিরাজগঞ্জ হয়ে পটল চলে যাচ্ছে রাজধানীতে। সবজির আরও খবর জানতে যাব দিনাজপুরে। জেলা কৃষি সম্প্রসার অধিদপ্তর যেটা বলছেন, এবারে টমেটোর আবাদ হয়েছে 1108 হেক্টর জমিতে। এই বাজার থেকে কিন্তু খুচরা যারা বিক্রি করেন তারা এখান থেকে টমেটো নিয়ে যায়, তারা বিক্রি করেন আমরা বাজারে, সেখানে কিন্তু 45 থেকে 50 টাকা তারা প্রতি কেজি বিক্রি করেন। আর কৃষকরা যেটা বলছেন যে প্রতি বিঘায় তাদের খরচ হয়েছে আপনার 24 থেকে 25 হাজার টাকা। যে উৎপাদিত যে টমেটো দিনাজপুরের সেটি কিন্তু জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় যায়। এখন চলে যাচ্ছি ঠাকুরগাঁয়। কৃষকরা বলছেন ঠাকুরগাঁ জেলায় করলা ও চালকুমড়ার ভালো আবাদ হয়েছে। 1 বিঘা জমিতে করলা চাষে খরচ হয়েছে 40 থেকে 45 হাজার টাকা, আর চালকুমড়ায় খরচ হয়েছে 35 থেকে 40 হাজার টাকা। সরাসরি কৃষকের ব্যবসায়ীর কাছে কেজি দরে বিক্রি করছেন 25 থেকে 27 টাকা কেজি দরে। আর এই করলা যখন পাইকারি বাজারে যাচ্ছে তখন 30 থেকে 32 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে। ঠিক তেমনি চালকুমড়া এই মাঠ থেকে বিক্রি হচ্ছে 25 থেকে 27 টাকা পার পিস, এবং এই চালকুমড়া যখন পাইকারি বাজারে যাচ্ছে তখন 30 থেকে 35 টাকা পার পিস বিক্রি হচ্ছে। সেটি যখন খুচরা বাজারে যাচ্ছে তখন বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা পার পিস। আর এসব উৎপাদিত যেই সবজি জেলার চাহিদা পূরণ করে রাজধানী ঢাকায় চলে যাচ্ছে ট্রাকে করে। এই ছিল ঠাকুরগাঁ থেকে। আমরা আরও সবজির দরদামের কথা জানবো। চলে যাচ্ছি খুলনায়। খুলনা জেলায় এবার 230 হেক্টর জমিতে বরবটির আবাদ হয়েছে, যেখানে বিঘাপতি 2300 কেজি বরবটি উৎপাদন সম্ভব আর খরচ 20,000 টাকা। কৃষকরা বলছেন 20 টাকা কেজি দরে তারা বরবটি বিক্রি করতে পারেন। মাঝে দুই ব্যাপারীর হাত ঘুরে পাইকারি বাজারে যা বিক্রি হয় 40 থেকে 50 টাকা কেজি দরে। চলতি সপ্তাহে খুলনার খুচরা বাজারের তথ্য বলছে বরবটি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে।
একই চিত্র বেগুনের বাজারেও সর্বোচ্চ 20 টাকা কেজি দরে কৃষক বিক্রি করলেও তা খুচরা বাজারে 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। জেলার চাহিদা মিটিয়ে খুলনার এসব সবজি চলে যায় রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। সবজি বাজারের খবর এখন জানবো আমরা ঝিনাইদহ থেকে। ঝিনাইদহের 6 উপজেলায় এবছর 243 হেক্টর জমিতে শশার আবাদ হয়েছে, যা থেকে কৃষি বিভাগ আশা করছে 4260 মেট্রিক টন। স্থানীয় বাজারে প্রতি কেজি শশা পাইকারি বিক্রি হয়েছে 45 টাকা কেজিতে, যা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে, যেখানে কৃষকের উৎপাদন হয়েছে প্রায় 35 টাকাতে। ঝিনাইদহের উৎপাদিত এই শশা জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে রাজধানী ঢাকাতেও। সবজির পাইকারি ও খুচরা দর জানতে আমরা চলে যাচ্ছি কুমিল্লায়। কুমিল্লা জেলার প্রায় 450 হেক্টর জমিতে আবাদ করা হচ্ছে এই কচুরলতি। উৎপাদন খরচ মন প্রতি 800 থেকে 1000 টাকা হলেও কৃষক বিক্রি করছেন 1000 থেকে 1200 টাকা। পাইকারি বাজারে মন প্রতি কচুরলতি বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা ধরে, এবং কুমিল্লা জেলার যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে এই কচুরলতি মন প্রতি বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা পর্যন্ত। কুমিল্লা জেলার 17টি উপজেলা এবং 18টি থানার চাহিদা মিটিয়ে এই কচুরলতি পৌঁছে যাচ্ছে রাজধানী ঢাকায়। বর্ষার আগেই ভাঙনের তীব্রতা বেড়েছে কিশোরগঞ্জের ধনু নদীতে। সম্প্রতি নদীগর্ভে বিলীন নিকলি উপজেলার সিংপুর ইউনিয়নের শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। দ্রুত ব্যবস্থা না নিলে আগামী বর্ষায় ভাটিব্রাটিয়া গ্রাম বিলীন হওয়ার আশঙ্কা স্থানীয়দের। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও রুবেল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ভাঙছে নদীর তীর, বিলীন হচ্ছে জনপদ। দীর্ঘদিন ধরে ধীরগতিতে তীর ভাঙছে কিশোরগঞ্জের ধনু নদীর, তবে বর্ষার আগেই ভাঙনের তীব্রতা বেড়েছে। সম্প্রতি নদীগর্ভে বিলীন নিকলি উপজেলার সিংপুর ইউনিয়নের শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। আতঙ্কে দিন কাটাচ্ছেন তীরবর্তী এলাকার বাসিন্দারা। দ্রুত ব্যবস্থা না নিলে আগামী বর্ষায় ভাটি বরাটিয়া গ্রাম বিলীন হওয়ার আশঙ্কা তাদের। আমার বাড়ির নিচে নদী ভাঙ্গা, তখন তো মনে হয় লুকিয়ে তো কোনো বাদকে জায়গাও দেয় না দেওয়ার কারণে আমি একটা গোস্তার মেঝে একটা নৌকার মেঝে গোস্তা করিয়া আমি স্ত্রী লিয়া লইছি। পরে 9 বছর এবার সুস্থ ফেরা লাইছে। আমার দোকানটা ছিল নদীর মাঝখান থেকে আনতে 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 এই ভিতরে আনছে, সব বাইঙ্গা লইয়ে দিয়েছে। মানে আমরা সরকার কাছে এই আবেদন, আমরা এমার্জেন্সি একটা বরাদ্দ দিলে যেমন আমরা কিছুদিন থাকতে পারো, আমরা আটকেয়াম, আর তো আমরা আটকানোর কোনো ভাব নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ী বাঁধ নির্মাণে সমীক্ষার কাজ চলছে, তবে তাৎক্ষণিক ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং এর কাজ চলছে। এই ভাঙনের বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি এবং আমরা ইতিমধ্যেই এই ভাঙন কবলিত স্থানকে রক্ষার জন্য আমরা অতি দ্রুত এখানে বালিভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু করব। ভাটি বরাটিয়া গ্রামে প্রায় 3000 মানুষের বসবাস। সময় সংবাদ, কিশোরগঞ্জ। মূল ভবন পরিত্যক্ত ঘোষণার পর আর নির্মাণ হয়নি নতুন অবকাঠামো। এ কারণে জরাজীর্ণ একচালা টিনের ঘরেই চলছে গোপালগঞ্জের কৃষ্ণাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। তবে দ্রুত নতুন ভবন নির্মাণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। HM মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। ক্লাসরুমের মধ্যে ছাতা দিয়ে চলছে বৃষ্টি ঠেকানোর চেষ্টা। জরাজীর্ণ টিনের ঘরটিতে প্রচণ্ড গরম, বৃষ্টির পানি আর ঝড়ের আতঙ্কই নিত্যসঙ্গী। সামান্য বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় পাঠদান। বাধ্য হয়ে শিক্ষার্থীরা আশ্রয় নেয় পাশের পরিত্যক্ত ভবনে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা পাকা ভবন নির্মাণ করা হয় 1996 সালে। ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয় 2024 সালে। পরে পাশেই একচালা টিনের ঘর তুলে শুরু হয় পাঠদান। সেখানে জায়গা না থাকায় শিক্ষকরা বাধ্য হয়ে দাপ্তরিক কাজ করছেন পরিত্যক্ত ভবনেই। বিদ্যালয়টির এমন দশায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, দিন দিন কমছে শিক্ষার্থী সংখ্যা। সব বই খাতা ভিজে যায়, অনেক সময় আমাদের পাঠদান করানোই সম্ভব হয় না। এই বিল্ডিং যে কোনো সময় ধসে পড়তে পারে। বিল্ডিং এ আমাদের বাচ্চারা এখানে স্কুলে পাঠাই, আমরা সবসময় আতঙ্কের ভিতরেই থাকি। হলে খুব ভয় পাই, তখন নিজেরাই বা কই থাকবো আর বাচ্চাদেরই বা কোথায় রাখবো। তবে দ্রুত নতুন ভবন নির্মাণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ভবন দরকার এবং মেরামতের দরকার। সেখানে উপজেলা শিক্ষা অফিসার এই স্কুলটাকে 1 নম্বর
অন্তর্ভুক্ত করেছেন। আশা করছি আমাদের যে সমস্যাটা শুরু হয়েছে এটা সমাধান হবে। বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 105 আর শিক্ষক আছেন 4 জন। ঝুঁকিপূর্ণ ভবনের নিচে জীবনের ঝুঁকি আর টিন শেডেই আটকে আছে এই শিশুদের ভবিষ্যৎ। আধুনিক শিক্ষার ডালভরা বুলির আড়ালে এখানে কেবলই অবহেলার ছায়া। এখন প্রশ্ন হলো, আর কত বছর পার হলে নিরাপদ ছাদ পাবে কোমলমতি এই শিক্ষার্থীরা? জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ। এবার কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী মঙ্গলবাড়িয়া লিচুর বাম্পার ফলন হয়েছে। গাছের নিচ থেকে বিক্রি হচ্ছে সুস্বাদু এই লিচু। দিনে দিনে এলাকার মানুষের প্রধান আয়ের উৎস হয়ে উঠেছে লিচু চাষ। চলতি মৌসুমে মঙ্গলবাড়িয়া গ্রাম থেকে বিক্রি হবে অন্তত 12 কোটি টাকার লিচু। নূর মোহাম্মদের তথ্য, রুবেল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে লাল টুকটুকে লিচু। রসে টসটস পাকা লিচুর স্বাদ নিতে মৌমাছির আনাগোনা। এমন নজরকাড়া লিচুর সমারোহ চোখে পড়বে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামে। গ্রামের নাম মঙ্গলবাড়িয়া, গ্রামের নামেই লিচুর নাম। মঙ্গলবাড়িয়ার এই লিচুর কদর আছে দেশ জুড়ে। টকটকে লাল, রসালো ও ছোট বীজ আর খেতে সুস্বাদু হওয়ায় এই লিচুর চাহিদা সবসময় বেশি। মঙ্গলবাড়িয়া গ্রামে রাস্তার দুই পাশ এবং বাড়ির আঙিনায় ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার হাজার লিচু গাছ। এবার লিচুর ফলন ভালো হয়েছে, তাই ভরা মৌসুমে গাছের নিচে ভিড় করছেন লিচু প্রেমীরা। এই সুস্বাদু, মানে অন্য জায়গা থেকে তুলনামূলকভাবে অনেক সুস্বাদু। লিচু অনুযায়ী প্রত্যেক বছরের থেকে এবারে লিচু ফলন অনেক ভালো। লিচু আলহামদুলিল্লাহ এত সুস্বাদ লিচু আমি আর দেখি নাই। আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ফলন ভালো হয়েছে। এবার মঙ্গলবাড়িয়া থেকে 12 কোটি টাকার লিচু বিক্রি হবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। মঙ্গলবাড়িয়া সবচেয়ে ভালো লিচু আমার এই বাগানে, এই বছরের জন্য সবচেয়ে ভালো লিচু আমার এই বাগানে। এই পর্যন্ত আমি প্রায় 8 থেকে 9 লক্ষ টাকা বিক্রি করছি। আমরা আশা করছি চলতি বছরে আমরা প্রায় 12 কোটি টাকার লিচু আমরা এলাকা থেকে বিক্রি করতে পারবো। প্রচুর মানুষ এখানে লিচু খেতে আসেন, তারা অন স্পট লিচু কেনেন এবং এই লিচুগুলোর প্রত্যেকটি প্রায় আমি বলবো 100% লিচু কিন্তু অন স্পট বিক্রি হয় ভোক্তা পর্যায়ে। কোন বাজারে এই মঙ্গলবারের লিচু খুব একটা যায় না, যাওয়ার প্রয়োজন পড়ে না আসলে। মঙ্গলবাড়িয়া গ্রামে বর্তমানে ছোট বড় 10,000-এরও বেশি গাছ রয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। দেখছেন সকালের সময়। দুপক্ষের আলোচনায় অগ্রগতি হলেও পরমাণু ইস্যুতে এখনও কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পারমাণবিক উপাদান কোনোভাবেই হাতছাড়া করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত বলেও জানিয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনার পাশাপাশি চলছে দুপক্ষের পাল্টাপাল্টি বক্তব্য ও অবস্থান। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে, আর এতে এখনও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় কিছু ইতিবাচক সংকেত পাওয়ার দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এখনই অতিরিক্ত আশাবাদী হওয়ার সময় নয় উল্লেখ করে তিনি জানান, আগামী কয়েকদিনের পরিস্থিতি নির্ধারণ করবে আলোচনা কোন দিকে যাবে। আলোচনায় অগ্রগতির বিষয়টি স্বীকার করে এখনও কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যুকে বড় বাধা হিসেবে উল্লেখ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের কাছ থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি পুনর্ব্যক্ত করেছেন। হোয়াইট হাউসের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে সম্ভব হলে ধ্বংস করা হবে। একই সঙ্গে হরমুজ প্রণালীর ওপর কোনো ধরনের টোলের বিষয়েও বিরোধিতা করেন তিনি। আমরা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ফিরিয়ে আনবো, এটা আমাদের দরকার নেই, চাইও না। আমরা সেটা ধ্বংস করে দেব, কিন্তু ইরানকে তা রাখতে দেব না। এদিকে ইরানের পারমাণবিক উপাদান বিদেশে না পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইউরেনিয়াম বাইরে পাঠালে ভবিষ্যতে তেহরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় রয়টার্স। তবে যুক্তরাষ্ট্রের জন্য ইরান নিজেই পারমাণবিক উপাদানকে কম শক্তিশালী বা কম ঘনত্বে পরিণত করবে বলেও তথ্য উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।
ইরানের সঙ্গে যুদ্ধের সময় ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মজুতের বড় অংশ শেষ হয়ে গেছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। এদিকে ফক্স নিউজের নতুন এক জরিপে দেখা গেছে 60% আমেরিকান ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিরোধিতা করছে। বাড়ছে জনমনে অসন্তোষও। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় বোর্ডের পক্ষ থেকে নির্ধারিত বোনাস ফিরিয়ে দিয়েছেন ক্রিকেটাররা। বরং বোনাসের পরিবর্তে উন্নত মানের জিমনেশিয়াম আর সুইমিং পুল করে দেওয়ার দাবি তাদের। পাশাপাশি বদলে ফেলা হচ্ছে হাই পারফরমেন্স ইউনিট। বয়সের সীমা তুলে দিয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা তামিম ইকবালের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা জিমনেশিয়াম রয়েছে, যেখানে ডাম্বল আর ট্রেডমিল বাদে অনুপস্থিত সবকিছুই। নেই জাতীয় দলের জন্য কোনো নির্ধারিত সুইমিং পুলের ব্যবস্থা। আপাতত দেশের ক্রিকেট এখানেই বন্দী। তারকা ক্রিকেটাররা ব্যক্তিগত উদ্যোগে বাইরের জিম ব্যবহার করলেও বাকিদের নেই কোনো উপায়। তবে ভাগ্য পাল্টাচ্ছে এবার। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় ক্রিকেটারদের জন্য আর্থিক বোনাসের বরাদ্দ রেখেছিল ক্রিকেট বোর্ড। তবে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্তরা। বরং ওই অর্থ দিয়ে হোম অফ ক্রিকেটে আধুনিক জিম আর সুইমিং পুল তৈরির দাবি। ক্রিকেট বোর্ডও সে দাবি মেনে নিয়েছে। বেস্ট কোম্পানিজ যেগুলো আছে তাদের সাথে আমরা অলরেডি যোগাযোগ করা শুরু করেছি। তাদের বেস্ট অফ দ্য বেস্ট ইকুইপমেন্টস দিয়ে একটা সুন্দর করে একটা প্রপার ন্যাশনাল টিম বা একটা ন্যাশনাল জিম যেরকম হওয়া উচিত এই জিমটা করে দিব। শুধুমাত্র অবকাঠামোগত নয়, তামিম ইকবাল গুরুত্ব দিচ্ছেন দেশের ক্রিকেট পাইপলাইনেও। জাতীয় দল নির্ভরতা কাটিয়ে তার মনোযোগ হাই পারফরমেন্স ইউনিটের ওপর। এরই মধ্যে এইচপির হেড কোচের দায়িত্ব দেয়া হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে। এবার তুলে নেওয়া হবে বয়সের সীমা। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এইচপিকে যদি আমি এজ লিমিটটা বের করে দিই, যদি এখানে কোনো এজ লিমিট থাকতে পারবে না, তাহলে এটা একটা জিনিস চেষ্টা করে দেখা যায়। তবে এসব কাজ সম্পন্ন করতে হলে নির্বাচনী বৈতরণী পার হয়ে আসতে হবে তামিম ইকবালের। সাবেক এই অধিনায়ক অবশ্য আশাবাদী 7 জুন পক্ষে আসবে ভোটের রায়। সাব্বির মিথুন, সময় সংবাদ। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন মালিহা সুপ্রাওয়ার্দী। ধন্যবাদ সাবরিনা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।